আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের প্রথম প্রশ্ন অর্থাৎ গ্যাপ ফিলিং উইথ ক্লুজ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এর আগে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ করেছো, তারপরও তোমাদেরকে এই বিষয়টি নিয়ে মোটামুটি ক্লিয়ার করতে চাই। তো দেখো, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ অর্থাৎ তোমাদেরকে গ্যাপ পূরণ করতে হবে এখানে দেওয়ার শব্দ দিয়ে, অর্থাৎ এখানে বক্সে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো ব্যবহার করে তোমাদেরকে গ্যাপ পূরণ করতে হবে। এই ক্ষেত্রে তোমাদেরকে কিছু বিষয় মনে রাখা দরকার। সেটা হচ্ছে এই বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে শব্দগুলোর অর্থ জানা। পাশাপাশি একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচে ব্যবহার করা হয়েছে এবং এই ক্ষেত্রে কোন কোন পার্টস অফ স্পিচ বিশেষ করে তোমাদেরকে জানা দরকার। তো দেখো, বক্সে প্রথমে ইন দেওয়া আছে। ইনটা কি? ইন হচ্ছে একটা প্রিপোজিশন। এরপরে ডার্ক আছে। এই ডার্ক শব্দের অর্থ কি সেটা জানতে হবে। ডার্ক মানে হচ্ছে অন্ধকার। এরপরে দি আছে। দিটা কোন পার্টস অফ স্পিচ অথবা দিটা কোন ধরনের গ্রামাটিক্যাল আইটেম। দি হচ্ছে আর্টিকেল। এরপরে অ্যান আছে। অ্যানটা হচ্ছে আর্টিকেল। এরপর লার্নিং আছে। লার্নিং কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা জানতে হবে। পাশাপাশি অন্যান্য যে শব্দ আছে ওয়ার্ড, দি, বিটস, দ্যাট, অফেন, এগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটা বিষয় জানতেই হবে যে পার্টস অফ স্পিচের সম্যক ধারণা ছাড়া তোমরা উইথগুলো সম্পন্ন করতে পারবে না। সুতরাং এসো আমরা কীভাবে গ্যাপ ফিলিং উইথগুলো কমপ্লিট করতে পারি। তো আমি এখানে একটা প্যাসেজ তোমাদেরকে দিয়েছি, প্যাসেজটা একটু পড়বো, পাশাপাশি কীভাবে গ্যাপগুলো ওই শব্দ ব্যবহার করে করতে হয় সেটা দেখাবো। তো আমি প্যাসেজটা পড়া শুরু করেছি। অ্যান আইডিয়াল টিচার ইজ ড্যাশ কম্পেয়ার্ড উইথ ড্যাশ আর্কিটেক্ট। তাহলে এখান থেকে একটা ধারণা তৈরি হয়েছে। ধারণা কাকে নিয়ে তৈরি হয়েছে? সেটা হচ্ছে যে অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষক। তো এইখানে কিন্তু আলোচনার প্রথমেই মানে এই প্যাসেজের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টা কিন্তু প্রথম লাইনেই কিন্তু উল্লেখ থাকে। তাহলে প্যাসেজ যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা কিন্তু একজন আদর্শ শিক্ষক নিয়ে। সুতরাং এটা মনে রাখতে হবে যে এখানে যে টপিকগুলো দেওয়া হয়েছে, যে কথাগুলো লেখা হয়েছে, সবই কিন্তু একজন আইডিয়াল টিচারকে কেন্দ্র করে নিয়ে। এরপরের ব্যাপারটা হলো যে কীভাবে এই গ্যাপগুলো পূরণ করবে এবং কোন কোন শব্দ এই ক্ষেত্রে ব্যবহার করা দরকার। আমি প্রথমেই বলেছি যে এই ক্লুর ভিতরে যে অর্থাৎ বক্সের ভিতরে যে শব্দগুলো দেওয়া আছে তার অর্থ জানাটা কিন্তু আবশ্যক। পাশাপাশি যেসব গ্রামারগুলো, বিশেষ করে পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস সেন্স ইত্যাদি, এই গ্রামার সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হবে, তা না হলে কিন্তু এটা করা হবে। তো দেখো, আমি প্রথমটাই তোমাদেরকে করে দেখাই। অ্যান আইডিয়াল টিচার ইজ কম্পেয়ার্ড। তো গ্যাপের আগে আছে কিন্তু ইজ আর পরে আছে কম্পেয়ার্ড, অর্থাৎ ইজ হচ্ছে বি ভার্ব আর কম্পেয়ার্ড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তোমরা এই গ্রামাটিক্যালটা সম্পর্কে জানো যে বি প্লাস ভি3, এটার মানে হচ্ছে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। অর্থাৎ যদি গ্যাপের মধ্যে বি ভার্ব থাকে এবং গ্যাপের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে ভিতরে নিশ্চিত একটা অ্যাডভার্ব দিতে হবে। তো আমাদের এখানে অ্যাডভার্ব যেটা আছে সেটা দেখতে হবে, অ্যান, ইন, অফেন, দ্যাট। তাহলে এই তিনটের ভিতরে কিন্তু একটা অ্যাডভার্ব পাওয়া যাচ্ছে। তাছাড়াও দ্যাট, দি, ফ্রম, উইথ, ফর দি, অ্যান্ড, আর্ন, লার্নিং, এগুলো কিন্তু অ্যাডভার্ব না। তাহলে অ্যাডভার্ব বলতে শুধুমাত্র অফেনই আছে। সুতরাং এই অফেনটাই কিন্তু ব্যবহার করা হয় এখানে। তাহলে কি দাঁড়াবে যে অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ। এরপরে গ্যাপ বি, বি এর পূর্বে কি আছে? উইথ আছে, অর্থাৎ উইথ হচ্ছে একটা প্রিপোজিশন। তোমাদের মনে রাখা দরকার যে কোনো গ্যাপের পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে গ্যাপের মধ্যে শব্দটা সাধারণত নাউন হয়, সাধারণত কি হয়? নাউন হয়। আর্কিটেক্ট কিন্তু এখানে নাউন। এবার এই বিষয়টা মনে রাখতে হবে, নাউন যদি গ্যাপের পরের দিকে যায় তাহলে নিশ্চিত নাউনের পূর্বে একটা আর্টিকেল দেওয়া যেতে পারে। এখানে আর্টিকেল কি আছে? আর্টিকেল আছে, বি আছে আর অ্যান আছে। তো আমরা খেয়াল করবো যে অ্যান আর্কিটেক্ট এটা দিলে পারফেক্ট হবে নাকি দি দিলে পারফেক্ট হবে সেটা একটু বুঝতে হবে। তো আমরা দেখি যে অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট, অর্থাৎ একজন
আদর্শ শিক্ষককে সাধারণত তুলনা করা হয় একজন স্থপতির সাথে। তাহলে একজনের সাথে একজনের তুলনা হচ্ছে, সুতরাং এখানে এম দেওয়াটাই যুক্তিযুক্ত। এরপরে হি ইজ কল্ড দি আর্কিটেক্ট, এখানে কিন্তু কি ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে কি যে দিটা হচ্ছে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝায়। দেখো পৃথিবীতে কিন্তু অনেক পেশায় রয়েছে, তার ভিতরে কিন্তু আর্কিটেক্ট একটা পেশা, যেমন টিচিং একটা পেশা, কিন্তু আর্কিটেক্ট একজন একটা পেশা। এখানে কিন্তু টিচারের সাথে আর্কিটেক্টের তুলনা করা হচ্ছে, সুতরাং এখানে আমরা অবশ্যই আর্কিটেক্টের পূর্বে দিয়ে দিতে পারি, তার কারণ হচ্ছে ওই আর্কিটেক্ট আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি, অন্য কোনো পেশা নেই। সুতরাং এখানে কি হবে, হি ইজ কল্ড দি আর্কিটেক্ট অফ এ নেশন, অর্থাৎ তাকে জাতির একজন স্থপতি বলা হয়। হি ইজ দ্য লাইট অফ, লাইট মানে হচ্ছে আলো, তিনি হচ্ছেন আলো। কিসের আলো? আলো সাধারণত কোন জায়গায় হয়? অন্ধকারে কিন্তু আলো বস্তুতে পাওয়া যায়, সুতরাং আমরা এখানে অন্ধকার সূচক কোনো শব্দ যদি থাকে তাহলে সেটাকে দিই, তাহলে অন্ধকার সূচক শব্দ ডার্ক আছে। এখন এটার আবার পরিবর্তনের প্রয়োজন আছে কিনা সেটা দেখতে হবে। দেখো গ্যাপে, আমি এর আগে বলেছি গ্যাপের পূর্বে কিন্তু টু বাদে অন্য সকল প্রিপোজিশনের ক্ষেত্রে ওই শব্দের হয় নাউন করতে হবে, নাহলে ভাষার সাথে ওই শব্দের সাথে আইন যোগ করতে হবে। তাহলে ডার্ক এর সাধারণত ওর সাথে আইন যোগ করা যায় না, এটাকে নাউন করা যায়। তাহলে আমরা ওটাকে নাউন করবো, নাউন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডার্কনেস, তাহলে এটা ডার্কনেস হবে। হি ইজ দ্য লাইট অফ ডার্কনেস, অর্থাৎ হচ্ছে অন্ধকারের আলো। অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট, ইলিটারেট মানে কি নিরক্ষর, এবং মেক্স দ্য ইলিটারেট পিপুল দেয়ার সিটিজেন। তাহলে ইলিটারেট পিপুলকে কোন ধরনের সিটিজেন, সিটিজেন মানে হচ্ছে কি যে নাগরিক, কোন ধরনের নাগরিকে পরিণত করে সেটা হচ্ছে বিষয়। আমরা এখানে একটা শব্দ দিতে পারি, এখানে আছে অর্দি শব্দের হচ্ছে যোগ্য, সুতরাং এটাই কিন্তু অর্দি সিটিজেন, অর্থাৎ এটাই কিন্তু যুক্তিযুক্ত একটা শব্দ হতে পারে। তাহলে পিপুল অর্দি সিটিজেন, অর্থাৎ যেটা অর্থ দাঁড়াচ্ছে মেক্স দ্য ইলিটারেট পিপুল অর্দি সিটিজেন, অর্থাৎ একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, এটা একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে যে এটা দুঃখজনক, এটা দুঃখের বিষয়। সুতরাং এটা দুঃখের বিষয়। এইখানে কোন ধরনের কোন শব্দটা দিব, এখানে আছে দ্যাট, সুতরাং আমরা দ্যাট দিতে পারি। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে, অর্থাৎ এখানে কিন্তু দুইটা ক্লজ বিভক্ত হয়ে যাবে। আমরা জানি যে দ্যাট হচ্ছে একটা কনজাংশন, কোন ধরনের কনজাংশন সেটাও তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেট কনজাংশন। আর সাবঅর্ডিনেট কনজাংশনের মাধ্যমে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। দেখো এখানে দুইটা সেন্টেন্স, দুইটা ক্লজ কিন্তু বিভক্ত হয়ে গেছে এই দ্যাট দ্বারা। সুতরাং বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, এটা একটা ক্লজ, আর দ্যাটের পরে থেকে কিন্তু আরেকটা ক্লজ রয়েছে, দ্যাট দি টিচার আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট। ইন ডিউ রেসপেক্ট কিন্তু একটা ফ্রেজ, অর্থাৎ এই ক্ষেত্রে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। তাহলে এই লাইনের বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে, কিন্তু বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, কিন্তু এটা দুঃখজনক বিষয় যে দি টিচার আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের শিক্ষকরা তেমনটি হয় না। দেন দে লিড এ হাম্বল লাইফ, তারা ভদ্র জীবনযাপন করে, নম্র ভদ্র জীবনযাপন করে। ইন দ্য ড্যাশ অফ ওয়ান্ট, ইন দ্য ড্যাশ অফ ওয়ান্ট, এই অফ ওয়ান্ট কিন্তু ওয়ান্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, চাওয়া বোঝাচ্ছে না, ওয়ান্ট বলতে বোঝাচ্ছে যে অভাব বোঝাচ্ছে। তাহলে ইন দ্য মিডস আছে, দেখো মিডস শব্দের অর্থ হচ্ছে মধ্যে, তাহলে ইন দ্য মিডস অফ ওয়ান্ট, অর্থাৎ তারা অভাবের মধ্যে কিন্তু সাধারণ জীবনযাপন করে। এখানে হাম্বল বলতে নম্র ভদ্র, বাট এখানে কিন্তু খুবই মানে সরল জীবনযাপন করে সেটা বোঝাচ্ছে আর কি। স্টিল তবুও দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য ড্যাশ অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশন ড্যাশ সোসাইটি। তাহলে তারা স্টিল বলতে তারপরও দে কিপ দ্য লাইট, অর্থাৎ লাইট অফ এডুকেশন, তারা শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে, বার্নিং ইন আওয়ার ইন অর্ডার টু রিমুভ দ্য ড্যাশ, তাহলে remove the learning of illiteracy and superstition that the society from the society, অর্থাৎ সমাজ থেকে কুসংস্কার এবং নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে তবুও তারা শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে। সুতরাং বুঝতেই পারছো শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা ব্যাকরণ গ্রুপগুলো কমপ্লিট করতে পারি। ওকে, ধন্যবাদ সকলকে।